সন্ধ্যা, আপনাদের সাথে আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে অ্যানাদার এক্সিস্ট শিরোনামে আলমগীর হোসেনের চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 1 আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে 22তম জাতীয় চারুকলা প্রদর্শনী। সকাল 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 আগস্ট পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। রাত 8টা 20 মিনিটে থাকছে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক পোস্ট গ্রাজুয়েট। আপনি যে পথের পথিক, আমিও একই পথের পথিক। আপনারও আমার কামে লাগবে, আমারও আপনার কামে লাগবে। কথা বলছেন? আমি কোন পথের পথিক আমি ঠিক মোবাইল দেখি আছে না বেঁচে দিচ্ছেন? বেচে দিছি 900 টাকা। রাত 9টায় প্রচার হবে আসিফ ইকবাল জুয়েলের পরিচালনায় একক নাটক বন্ধুর জন্য। এই মন কুঠুরিতে জানি তুমি পারো বেঁধে নিতে আমায়, একদম হাওয়া একদম হাওয়া। রাত 11:30 থাকছে ওয়াহিদা রাজ্জাক মিশের প্রযোজনায় অনুষ্ঠান নিউজ ইনসাইড। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এরপর আসছি আলাপচারিতায়। কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম ও উপমহাদেশের অন্যতম সুরস্রষ্টা কমল দাশগুপ্তের আজ জন্মদিন। প্রিয় দর্শক, তাদেরকে নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। অদ্ভুত রকম ভালো লাগা কাজ করছে। এরকম একটি বিশেষ দিনে আপনাকে পেয়েছি, দুইজন কিংবদন্তির ছেলে আপনি, সন্তান আপনি, এবং একই সাথে খুব মজার একটি ব্যাপার হচ্ছে বাবা মায়ের জন্মদিন একই দিনে। বিষয়টা কতটা উপভোগ করেছেন ছোট থেকে? কিছুটা বড় হওয়ার পরে পুরো জিনিসটা উপলব্ধি করেছি। ছোটকালে এই নিয়ে হয়তো অতটা ভাবতাম না, কিন্তু আসলেও অবাক করার মতো ব্যাপার যে একই দিনে দুজনেরই বাবা মা, দুজনেরই জন্মদিন একই দিনে। এটা চলতে চলতে আসলে মা অনেক পরে আস্তে আস্তে এই খবরটা আমাদের কাছে আস্তে আস্তে প্রকাশ করেন। যেহেতু আমরা ছোটকালে ছোট অবস্থাতে বাবা মারা যান, তো তার অনেক পরে এসে কিন্তু বিষয়টা বুঝতে পারলাম যে কি ছিল। এবং আপনারা জানেন যে মা আর আব্বার মধ্যে এই যে সম্পর্কটা, সঙ্গীতের সম্পর্কের শুরু থেকে শুরু করে যে জীবনের সাথে যে সম্পৃক্ততা, দুজনের মিলিয়ে দিয়েছিল একই সাথে একেবারে। এইটার সাথে যখন দেখবেন যে জন্মদিবস একই দিনে, তখন বোঝা যাবে যে একে অপরের প্রতি যে ভালোবাসা এবং সম্মান বোধটা ছিল সেটা কতটা গভীর ছিল। এবং অনেক কিছুই মা কিন্তু বলতেন না, তাদের নিজেদের ব্যাপারে সম্পর্কটা কিরম ছিল, কিন্তু আমরা বুঝতাম কথা বলে যে কি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল। ছোটবেলা থেকে কিভাবে এই দিনটিকে পালন করা হতো? পালন করতাম সাধারণভাবে, খুব একটা বড়ভাবে যে করা হতো তা না, কারণ মা এই বিষয়গুলিকে খুব প্রাইভেট রাখতে পছন্দ করতেন। নিজের মতো করে কিন্তু আব্বার জন্মদিনটা উনি পালন করতেন। এটা এমন না যে আমাদের সকলকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে একটা হইচই করে বড় করে করা, সেটা না। আপনারা হয়তো জানবেন যে আব্বা তো পশ্চিমবঙ্গে ছিলেন বেশি দিন। এই তদানীন্তন পূর্ব পাকিস্তানে আসার পরে কিন্তু খুব একটা দিন উনি বেঁচে ছিলেন না। উনি মারা গিয়েছিলেন 1974 সালে। তো কিন্তু আমরা দেখতাম যে আব্বার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন হতো ঠিকই, মা কিন্তু মার মতো করে একটু আলাদা করে চিন্তা ভাবনা ওই দিনগুলি কাটাতেন একটু অন্যভাবে, একটু সবার সাথে কম কথাবার্তা, একটু কম, একটু নিজের মতো করে থাকতেন।
এটা কবরস্থানে যেতেন এটা কিন্তু ওনার কিছু নিজের মতো করে উনি পালন করতেন অনেকাংশে। এনটিভির পুরো পরিবারের পক্ষ থেকে তাদের দুজনের জন্য এরকম কিংবদন্তি দুজন মানুষের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং বিনম্র শ্রদ্ধা আমাদের তরফ থেকে। তো আপনাকে অনেক যেহেতু ধন্যবাদ। জন্মদিন নিয়ে কথা হচ্ছিল, আমি একটু জানতে চাইবো আপনার কাছে যে বাবা যে সময়টাতে মারা গেলেন সেই সময়টাতে মানে আপনাদের সময়টা কেমন গিয়েছে বা আপনাদের বয়সটা তখন কেমন ছিল? আমি তখন টিনেজ বয়সে, আমার ভাইরা সকলেই টিনেজ বয়সে, আমরা 3 ভাই। গান বাজনা সবে শুনতে শুরু করেছি, করতে শুরু করেছি, হাতে গিটার নেওয়া হয়েছে, তো একটু চঞ্চলতা তো ছিলই ওই সময়। এই কারণে মাকে হয়তো ওই কঠিন সময়টাতে খুব একটা সাপোর্ট দিতে পারিনি। মার প্রচণ্ড সংগ্রামী জীবনের একটা বড় অংশ হচ্ছে যে আমাদের 3 ভাইকে উঠতি বয়সে ম্যানেজ করা এবং আমাদেরকে ঠিকমতো দেখাশোনা করে ওনার যে ক্যারিয়ারটা, সঙ্গীত জীবনটাকে যে এত সত্যিই তাই। সফলভাবে দাঁড় করাতে পারলেন, এটা একটা প্রচণ্ড সফল জীবনের একটা উদাহরণ এবং খুব কষ্টকর কিছু কাজ। কারণ টিনেজ বয়সের 3টে ছেলে, কাছাকাছি বয়সের 3টে ছেলে বড় হচ্ছে, আমরা আমাদের মতো করে অস্থির জীবন, খেলাধুলা, বাইরে বাসার বাইরে হয়তো চলে গেলাম না বলে অনেক সন্ধ্যার পর হয়তো ফিরলাম, এইসব যে দুষ্টামিগুলো হতে থাকে, এইগুলোকে মা ম্যানেজ করে কি করে তার ক্যারিয়ারকে এত সফলভাবে দাঁড় করালেন, যার কারণে আপনারা জানেন যে তাকে বলা হয় নজরুল সঙ্গীতের সম্রাজ্ঞী। কত ডেডিকেশন থাকলে নজরুল সঙ্গীতকে উনি যেভাবে দাঁড় করিয়েছেন সারা বিশ্বে। সত্যি মা তাই। যখন নজরুল সঙ্গীত নিয়ে এগোতে শুরু করলেন তখন কিন্তু নজরুল সঙ্গীত কোনো জনপ্রিয় গানের সাবজেক্ট ছিল না, মানুষ কিন্তু খুব একটা শুনছিল না ওই সময়। তো সেটাকে নিয়ে উনি কিন্তু সারা বিশ্বের কাছে জনপ্রিয় করে তুললেন। একদম ছোটবেলার কথা যদি জানতে চাই, বাবা যে সময়টাতে মারা গিয়েছেন সেই সময়টা আপনি টিনেজ ছিলেন বললেন, কিন্তু বাবার সাথে এমন কোনো স্মৃতি যেটা এখনো মনে পড়ে, এরকম কোনো স্মৃতি আজকে আমাদের অবশ্যই, অবশ্যই। দর্শকদের সাথে যদি শেয়ার করতে চান? অবশ্যই, আমার কিছুটা সৌভাগ্য হয়েছিল আব্বার কাছে গান শেখার। আচ্ছা। গান বলতে আব্বা কিছুটা ক্লাসিক্যাল মিউজিক শিখিয়েছিলেন, কিন্তু আমাকে তো পাওয়া যেত না ওভাবে। মানে বড় ব্যাপারটা হচ্ছে যে বসিয়ে রুটিন মাফিক যে শেখানোর বিষয়টা, ওইটা হ্যাঁ। আব্বার সাথেও হয়নি, মার সাথেও হয়নি। আচ্ছা। মার কাছ থেকে বেশ কিছু গান শিখেছি, তুলেছি, কিন্তু সিরিয়াসলি গানের লাইনে আসবো এই পরিকল্পনা কখনো ছিল না বিধায় ওনারাও কিন্তু ওইভাবে সিরিয়াসলি গান শেখানোর পদক্ষেপ নেন নাই। আচ্ছা। আর চাইলেও বোধহয় আমাকে অতটা পাওয়াও যেত না ওই সময়। আব্বার সাথে চমৎকার কিছু স্মৃতি আছে, কিছু ক্লাসিক্যাল মিউজিক শিখেছি, কিছু তবলা শিখেছিলাম, আব্বা খুব ভালো তবলা প্লেয়ার ছিলেন। কিন্তু বন্ধুর মতো করে কয়েকটা বিষয় ছিল যেগুলো আমরা শেয়ার করতাম। ক্রিকেটের পাগল ছিলাম আমরা সকলেই, আচ্ছা। ক্রিকেট খেলার। আব্বা খুব বড়ভাবে ক্রিকেট ফলো করতেন, আমরা 3 ভাই ক্রিকেট ফলো করি এখন পর্যন্ত, তখন থেকে শুরু করে খুব সিরিয়াসলি। তা আব্বা কলকাতার ইডেন গার্ডেন্সের লাইফ টাইম মেম্বার ছিলেন, সময় পেলে খেলা দেখতে যেতেন। ঢাকায় আসার পরে এদিকে তো ক্রিকেট খেলা কম হতো তখন, বেশিরভাগই হচ্ছে ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে খেলা হচ্ছে। তখন আমরা রেডিও নিয়ে, টেলিভিশন নেই তখন, টেলিভিশনে এইসব প্রচার হয় না, রেডিওতে শীতের সকালগুলিতে ছাতে যেতাম, ছাতে গিয়ে রেডিওর অ্যান্টেনাটা তুলে একটা ভালো সিগন্যাল পাওয়ার জন্য দরকার হলে সেটার সাথে আবার তার বেঁধে আরও কিছু করে একটা ভালো সিগন্যাল নিয়ে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার খেলার কমেন্ট্রি আমরা একসাথে শুনতাম। এর একটা চমৎকার শেয়ারিংয়ের একটা ব্যাপার ছিল, সকলে এনজয় করছি, সকলে একসাথে শুনছি, আলাপ আলোচনা করছি, আব্বার টাইমের গ্রেট প্লেয়ার্সদের গল্প বলছে, আমরা যাদেরকে তখন শুনছি যেসব প্লেয়ারদের কথা, তাদেরকে নিয়ে আলোচনা করছি, তাদের স্ট্রেংথ, উইকনেস ইত্যাদি আলোচনা করছি। তো খেলাধুলা নিয়ে খুব আলাপ হতো। আব্বা খুব ভালো ক্যারাম খেলতেন। তো বাবা ছেলের সাথে কি মাও সাথে থাকতেন? মা সময় পেলে অবশ্যই থাকতেন। মা তো স্টেডিয়ামে গিয়ে খেলাও দেখেছেন ইডেন গার্ডেন্সে আব্বার সাথে, এবং মারও প্রচণ্ড ইন্টারেস্ট। মার তো পরবর্তী সময়গুলিতে আমরা দেখেছি যে বড় খেলা থাকলে টেলিভিশনে মা বসে বসে অ্যাকচুয়ালি খেলা দেখেছেন, ওয়ানডে ক্রিকেট হোক, টি20 হোক, টেস্ট ম্যাচ হোক, সময় পেলে কিন্তু মা দেখেছেন খেলা। তো এটাও বেশ একটা চমৎকার একটা মানে গানের বাইরের জগতের সাথেও তাদের যে যোগাযোগটা এবং সাধারণ মানুষের মতো যে ভালো লাগার অন্যান্য কিছু বিষয় ছিল,
সেগুলোর সাথে সময় পেলে তারা সময় কাটাতেন এগুলি নিয়ে। আচ্ছা, আপনার মধ্যে আসলে বাবা মায়ের কোন আদর্শটা সব থেকে বেশি প্রভাবিত করেছে বা সব থেকে বেশি ভালো লাগার জায়গা কোনটা ছিল বাবা মা? আমি তাদেরকে যেভাবে লক্ষ্য করেছি, আব্বার কর্মজীবন খুব কম দেখেছি সত্যিকার অর্থে। তার যে প্রচণ্ড ব্যস্ততার সময়টা সেটা কম দেখেছি, কিন্তু অনেক গল্প শুনেছি তার ব্যাপারে মার কাছ থেকে বেশি। এবং মার সাথে তো বহু বছরের একসাথে আমরা সময় কাটানোর সুযোগ পেয়েছি। মা মারা গেলেন 2014 সালে। ওকে, এখন আমি নিজেকে যেসব বিষয়ে, যেসব গুণাবলী বা দোষ যাই বলি না কেন, যে জিনিসগুলি আমার উপর প্রভাব ফেলেছে, তার মধ্যে একটা হচ্ছে ডিসিপ্লিনের ব্যাপারটা। আচ্ছা, ওনাদের দুজনের কাছ থেকে, ওনাদের দুজনের মধ্যে আমি দেখেছি ডিসিপ্লিন প্রচণ্ডভাবে ছিল। আমাকে নিয়ে কারো কিছু চিন্তা করতে হতো না, আমি নিজেকে খুব গুছিয়ে চলতাম। বাহ, লেখাপড়ার বিষয়গুলি আমার বই খাতা ভালো অবস্থায় থাকতো, খুব গোছানো সিস্টেমেটিক থাকতো, ছিলেন ছোট থেকে। পরিষ্কার থাকতো, সিস্টেমেটিক ছিলাম, ডিসিপ্লিন ছিলাম। বললে একটা সময় মতো উঠতাম সকালে, কোনো এইসব ব্যাপারে কোনো এলোমেলো হতো না। আমার মনে হয় আব্বার গল্প যা শুনেছি তাতে এরকম খুব সুশৃঙ্খলভাবে ওনার কর্মজীবনে ওনার সময় উনি কাটিয়েছেন সেভাবে। কয়েকটা গল্প আমি যেরকম শুনেছি যেগুলি চোখে ভাসে, মানে শুনতে শুনতে, মার কাছ থেকে শুনতে শুনতে পুরো জিনিসটা অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করা যায়। সেটা হচ্ছে একটা বিশাল রুম চিন্তা করেন, একটা বিরাট, আব্বা তো মিউজিক ডিরেক্টর ছিলেন, কম্পোজ করছেন সারাদিন, আর্টিস্টরা আসছে ওনার কাছে, গান শিখছে, চলে যাচ্ছে, গান শিখছে, ট্রেনিং অ্যাজ এ ট্রেনার, হি ওয়াজ দ্য চিফ ট্রেনার অফ HMV ওই সময়। তো সকল পরিচিত আর্টিস্ট, বড় বড় আর্টিস্ট সকলে এসে গান তুলছে, চলে যাচ্ছে, গান তুলছে, অথবা রেকর্ডিংয়ে যাচ্ছে, উনি যাচ্ছেন রেকর্ডিংয়ে, ওনার উপস্থিতিতে রেকর্ডিংটা হচ্ছে। পিকচারটা এরকম যে একটা বিশাল রুমে, HMVর একটা মিউজিক রুমে, সাদা চাদর বিছানো ফ্লোরে, উনি যে রুমে কাজ করতেন, সাদা চাদর, অনেকগুলি হারমোনিয়াম, খাতা আর কলম, অনেকগুলো কলম সাজানো থাকতো ওনার, খুব দামি দামি পেন থাকতো, কিন্তু সবই সাদা। ওনার কাপড় জামা সবসময় সাদাই পরেছেন, সাদা, সামনে হারমোনিয়াম। এই যে ডিসিপ্লিন, সকাল লেটসে 9টার থেকে শুরু করে রাত 10টা, 10:30 পর্যন্ত ননস্টপ গান সৃষ্টি করে যাচ্ছেন। তার প্রথমার্ধে, দিনের প্রথমার্ধে হতো হয়তো আধুনিক গান সৃষ্টি করা হচ্ছে, লিখছেন হয়তো প্রণব রায় লিখছেন, মোহিনী চৌধুরী লিখছেন, ওই সময়কার যারা খুব শক্তিশালী গীতিকার তারা লিখছেন, উনি সুর দিচ্ছেন। এইভাবে হয়তো প্রথমার্ধ, দিনের প্রথমার্ধ গেল। দ্বিতীয়ার্ধ ছিল কাজী নজরুল ইসলামের সাথে। আচ্ছা, কাজী নজরুল ইসলাম কাজ করতেন তার ঠিক পাশের রুমে, ওনারও একই রকম বিশাল একটা রুমে ফ্লোরে বসে কাজ করার যে প্রবণতা, সেইভাবে তারা কাজ করতেন। বিকেলে, মানে দিনের দ্বিতীয়ার্ধে, ওনারা দুজন একসাথে কাজ করতেন, তখন ভিড় টিড় একটু কমে যেত, তখন ওনারা নজরুল সঙ্গীতের, নজরুলের লেখা গানের উপরে আব্বা সুর করতেন। মা ডিসিপ্লিন তো মানে অনেক বছর ধরে দেখলাম, মা কোনোদিন কোনো নামাজ মিস করেননি। আচ্ছা, এত কাজের মধ্যেও প্রচণ্ডভাবে ধর্মভীরু একটা মানুষ, এবং ওনার টাইম মতো উনি প্র্যাকটিস করেছেন সব সময়। বাবা মা এই যে নজরুল সঙ্গীত শিল্পী বা একদম ভিন্ন ট্র্যাকের ছিলেন, আপনারা এসে নতুন একটি ট্র্যাক শুরু করলেন, তো সেই সময়টাতে কি বাবা মা সাপোর্ট পেয়েছিলেন? সাপোর্ট পেয়েছি বলতে, তখন তো হঠাৎ করে কেউ বলতে পারেনি যে কি হতে যাচ্ছে। তো আমরা যখন গিটার টিটার হাতে নিলাম, সেটার সময়টা ছিল টিনেজ বয়সটাতে, বেশ কিছু ওয়েস্টার্ন মিউজিকের রেকর্ড বাসায় আসতে শুরু করলো, বড় ভাইয়ের হাত ধরে, বন্ধু বান্ধবদের হাত ধরে কিছু ইংলিশ মিউজিকের রেকর্ড বাসায় আসতে শুরু করলো যখন, তখন আমরা সেগুলো শুনছি, সেগুলোর প্রভাব আস্তে আস্তে পড়ছে, এবং হাতে গিটার নিয়ে সেই গানগুলি গাওয়ার চেষ্টা করছি, তোলার চেষ্টা করছি, খুব জোরে বাজাচ্ছি, বাসায় সবাইকে ডিস্টার্ব করছি, কিন্তু কোনো খেয়াল নাই। বাসার ড্রয়িং রুমে হয়তো ড্রাম সেট সাজানো, পুরো ড্রয়িং রুমটাই হয়তো দখল করে বসে আছি। অবাক ব্যাপার হচ্ছে যে বাবা মা কেউই চাননি যে আমরা প্রফেশনাল-ভাবে মিউজিক করি। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সাধারণত যেটা হয়ে থাকে, বাবা মা যেখানে এত সাকসেসফুল তাদের কর্মজীবনে, সঙ্গীতের জগতে, কিন্তু ওনারা সঙ্গীতের জগতের পজিটিভ নেগেটিভ সবই কিন্তু দেখেছেন তাদের জীবনে, তার কারণে চাননি যে আমরা কমার্শিয়ালভাবে, প্রফেশনালভাবে ফুল টাইম মিউজিক করি।
এবং সেটা হয়ওনি, কিন্তু সঙ্গীতের জগতে অনেক দূর এগোতে পেরেছি। তো ওনারা কিন্তু যখন দেখলেন যে ওয়েস্টার্ন মিউজিক তুলতে শুরু করেছি, শেখার চেষ্টা করছি, তোলার চেষ্টা করছি, কোনো সময় বাধা দেননি। আচ্ছা, এই যে বাধা দেননি, এটাকে আমি বলবো যে একটা নীরব সমর্থন। হ্যাঁ, একটা প্রচ্ছন্ন সমর্থন হয়তো ছিল। কিছু বাংলা গান তো শিখছিলামই, মার কাছে নজরুল সঙ্গীত, পুরনো আধুনিক গানগুলি শিখলাম। সেটার পাশাপাশি এটা হচ্ছিল, আচ্ছা, ওয়েস্টার্ন মিউজিক তোলার চেষ্টা, ড্রামস বাজাচ্ছি, গিটার বাজাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। এবং সেটার সূত্র ধরেই মাইলসের সেটা পথ সূত্র চলা ধরে, শুরু। হ্যাঁ, সেটা সূত্র ধরে আরো অনেক পরে মাইলস, কিন্তু বন্ধু বান্ধব নিয়ে শুরুতে গ্রুপ করে বাজানো, সেখানে কোনো নাম টাম দেওয়ার প্রয়োজন মনে করিনি, বিকজ কমার্শিয়াল কোনো বিষয় ছিল না। তার অনেক পরে গিয়ে মাইলস যখন গঠন হল, মাইলসের আগেও আমার ব্যান্ড ছিল অন্য নামে। মাইলস যখন গঠন হল, সেটাকে আমি বলতে পারি যে সেমি প্রফেশনালভাবে, মানে কমার্শিয়ালভাবে কাজ করতে শুরু করলাম। ওই যে 5 স্টার হোটেলে রেগুলার বাজাতাম, সেটা দিয়ে আমাদের পথ চলা শুরু। এবং আজও থেমে থাকেনি শাফিন আহমেদ, আমাদের বহু সবার বছর প্রিয় পরেও সঙ্গীত এখনো শিল্পী। চলছে। এবং মা কিন্তু খুবই আনন্দ পেয়েছেন যখন আমরা বাংলা গানের অ্যালবামগুলি রিলিজ করলাম। সেখান থেকে যখন খুব ভালো ভালো কিছু গান বের হয়ে আসলো, সেটাতে কিন্তু মা অত্যন্ত আনন্দিত ছিলেন। ক্রিটিসাইজও যেটা বলার সেটা বলতেন, ভালো লাগার বিষয়গুলিও বলতেন। গানগুলির প্রথম অ্যালবাম, প্রতিশ্রুতি অ্যালবাম থেকে যখন প্রথম প্রেমের মতো গানটা বেরোলো, চাঁদ তারা সূর্য নয় বেরোলো, সে কোন দরদিয়া আসলো প্রথম অ্যালবামের থেকে, এগুলি যে ভালো গান সেটা বলতে কোনো দ্বিধা করেননি কোনো সেখান সময়। থেকে শুরু হয়ে সেই বাবা মার অনুপ্রেরণাটুকু নিয়ে আজকে কিন্তু এতটা সফল, এবং সামনের দিনগুলোর জন্য আরো অনেক বেশি সফলতা কামনা করছি। অনেক অনেক শুভ কামনা থাকলো, আমাদেরকে এভাবেই উপহার দিয়ে যাবেন এত চমৎকার কিছু গান। আর আজকে আমাদের আয়োজনে এসেছেন, শুভ সন্ধ্যায় এসেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, ভালো লাগলো। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।